আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কুয়াশার রং। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। একালে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটিকে আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনার সুবিধার্থে সামান্য পরিবর্তনও করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শশধরের চরিত্রে সুমিত পাল, কণার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, প্রতুলের চরিত্রে গল্প পাঠে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কুয়াশার রং, দ্বিতীয় এবং শেষ পর্ব। ওই রে বাস, আমি বলেছি কিনা বলেছি, প্রতুলদা তো এলো বলে। দুধ নেই চা করবার। আসলে ওবেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে আর সব দুধখানি উপর করে রেখে দিয়েছে বেড়ালে। এখানে বসো, যা হবে এখন তার জন্য কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করে আছে। সংসারে সেই এখন কর্ত্রী, প্রতুল তা জানে। কিন্তু এই ছোট কর্ত্রীটি মাঝে মাঝে কিরকম ফাঁদে পড়ে যায় টাকা পয়সার অভাবে, তাও প্রতুল দেখেছে। কণা তাকে কিছু বলে না, কোনোদিনও না। কিন্তু সে নানা রকমের টের পায়, যেমন আজই পেল। কণা কি কাজে একটু উঠে গিয়েছে। প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডেকে বলল, কি খেয়েছো খোকা বাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছো? আর কিছু নেই, ভাত নেই, দিদি খায়নি। তখন সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু আসলো। প্রতুল বলল, কণা খায়নি কেন? পিন্টু বলল, ভাত ছিল না। কই ওবেলা চাল ধার করে নিয়ে এলো দিদি সরকারদের বাড়ি থেকে। দাদা কাল কোথায় গিয়েছে, আজও তো ফিরলো না। মহেশ চক্রবর্তীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে? প্রতুল অনেক কথা ভাবল। কণা সংসার চালাতে পারে না টাকার অভাবে। সে নিজে যদি বাইরে থেকে 2-10 টাকা সাহায্য করে, সেটা যেন ভিক্ষে দেওয়ার মতন দেখায়। সে টাকা হাত পেতে নিলে কণার গৌরব ক্ষুণ্ণ হয়। কণাকে সেই অপমানের মধ্যে টেনে আনতে তার মন চায় না। অথচ এরকম কষ্ট করেই বা কণা কতদিন বাঁচবে? সব দিকের মীমাংসা করতে হলে বিয়ের কথাটা বাড়তে আর দেরি করা উচিত নয়। না, আজই সে কণার সঙ্গে এই বিষয়ে একটা বোঝাপড়া করবে। পরে না হয় শশধরকে জানালে চলবে। এখন শশধরটা মানুষ নয়, সে এর মধ্যে বেশ বুঝে ফেলেছে। কণা চা নিয়ে ঘরে ঢুকলো। একটু দেরি হয়ে গেল প্রতুলদা। দুধ ছিল না একেবারে, আনলাম রায় কাকাদের বাড়ি থেকে। দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। কণা, ব্যস্ত হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ? এখানে বসো, কথা আছে। শীতকালের বিকেল, কণাদের বাড়ির চারপাশে বন জঙ্গলে বনমরি লতায় ফুল ফুটে আছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নে ঠান্ডা বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়ে কণাদের পুরনো বাড়ির প্রাচীনত্ব আর দারিদ্র যেন আরো বাড়িয়ে তুলেছে। কণা বসল, প্রতুলের মুখের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে বলল, কি প্রতুলদা? কণা, কথাটা তোমাকেই বলছি, কিছু মনে করো না কণা। অনেকদিন থেকে কথাটা আমার মনে হয়েছে, মানে বলি বলি করে আর বলা হয়ে উঠছে না। তুমি আমাকে বিয়ে করবে কণা? আমি নিজের অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি তুমি। কণা খানিকক্ষণ চুপ করে রইল। খানিকক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না।
তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলল, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হল। কণার এই উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তার কাছে। বলল, হয় না কণা? কণা মাটির দিকে চোখ রেখে আগের মতো নিচু গলায় বলল, হয় না প্রতুলদা, কারণ আছে অবশ্যই, কিন্তু সে কথা বলবো না। বিয়ে হতে পারে না। কেন? কণা কি অন্য কোনো যুবককে ভালোবাসে? কিন্তু কই, আর কোন যুবককে তো প্রতুল কোনোদিন তাদের বাড়িতে যাওয়া আসা করতে দেখেনি। ব্যাপার কি কণা? কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি কিছু বাধা আছে কি? হ্যাঁ। কারণটা বলবে? আপনি কিছুই জানেন না? দাদা কিছু বলেনি আপনাকে? প্রতুল আরো অবাক হলো। কি জানবে সে? শশধরী বা তাকে কি বলবে? অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলল, না কণা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। শশধর কি বলবে আমায়? আমি বিধবা। তুমি? হ্যাঁ, 8 বছর বয়সে আমার বিয়ে হয়। 13 বছর বয়সে এই 5 বছর হলো। প্রতুলের মাথা বন বন করে ঘুরতে লাগলো যেন। সমস্ত শরীর যেন ঝিমঝিম করছে। কণা বিধবা? কণার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে? হা কপাল, অদৃষ্টের কি দারুণ পরিহাস। সে কত আকাশ কুসুম না রচনা করেছে মনে মনে এই কণাকে নিয়ে। এদের প্রতি মনে মনে কত অবিচার করেছে তাকে জামাই করবার উদ্দেশ্য প্রতি আরোপ করে। দুঃখে অনুতাপে প্রতুলের মন পূর্ণ হয়ে উঠল। কিন্তু কণা, আমি আমি এসব কথা কিছুই জানি না। আমাকে তো কেউ কোনোদিন কিছু বলেনি। আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন। দাদা বলেছে আপনাকে। আমিও অবাক হয়ে গেছি কথা শুনে। একটা কথা বলবো? বলছি যে বিধবারও তো পুনর্বিবাহ হচ্ছে সমাজে। প্রতুলদা, ওসব কথা থাক। যা হয় না যেখানে, সেখানে সে কথা তোলা মিথ্যে। না, আমার কথার উত্তর দাও কণা। আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে। শোনো, একমাত্র তোমাকে সুখী করার দিকে আমার লক্ষ্য। সেজন্য সংস্কার, সমাজ, আমি আমি এসব কিচ্ছু মানব না। আমি এসব অনায়াসই ঠেলব। কণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ নিচু করে আঁচলের প্রান্ত দিয়ে চোখ মুছে বলল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিছু বলল না। পরদিন অফিসে এসেই চাকরিতে ইস্তফা দিয়ে দিল 1 মাসের নোটিসে। এখানে সে আর থাকবে না, থেকে লাভ নেই তার। এই 1 মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই, কিন্তু চাকরিতে নোটিশ দেওয়ার কথা কাউকেই বলল না। বিয়ে সম্বন্ধে কণার সাথে আর কোনো কথাও সে বলেনি। যদিও কণা আগের মতোই তার কাছে নিঃসংকোচে আসে, বসে, কথাবার্তাও বলে। যাওয়ার আগে সে কণাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর বলল, কণা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কণা আশ্চর্য হয়ে প্রতুলের মুখের দিকে তাকিয়ে বলল, চলে যাবেন? কেন? চাকরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথাটা তাই কণা, ঠিকই তাই। কালই যাচ্ছি। সত্যি? একদম সত্যি। মিথ্যে বলে লাভ কি বলো? কিন্তু সে কথা তো একদিনও বলেননি। না, বলিনি। বলেই বা লাভ কি? যেতে যখন হবেই। কেন? এখানে আপনার অসুবিধা হচ্ছিল কি? ভালো চাকরি পেয়েছেন বুঝি কোথাও? কোথাও না। কণা চুপ করে রইল। প্রতুল তাই।
খানিক পরে কণা বলল, যাবেন তা জানতুম, বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না। আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? কণা, অনেক জ্বালাতন করেছি তোমাদের, সেসব কথা মনে রেখো না, কিছু মনে করো না কণা। কণা চুপ করে রইল। এই পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা। পরদিন আরেকবার কণাদের বাড়ি যাওয়ার কথা ভেবেও প্রতুলের যাওয়া হলো না। দুপুরের ট্রেনে প্রতুল চলে এল। সারাটা পথ কেবল কণার কথাই মনে হলো প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরটা কাল কাটাতে হবে তাকে। গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে, দাদার সংসার ছাড়া তার আর উপায় বাকি। কণার জীবন অন্ধকার, কোনো আলো নেই কোনো দিক থেকে। প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টন টন করছে। কণাকে কার কাছে রেখে যাচ্ছে সে? পরক্ষণেই ভাবল, কি মুশকিল। আরে কণা রয়েছে তার বাপের বাড়িতে, ভাই বোনের কাছে, দাদার কাছে, আমার সঙ্গে তার কি? 5-6 মাস পরে সেই ফাল্গুন মাসেই মায়ের পীড়াপিড়িতে তাকে বিয়ে করতে হলো। প্রতুলের শ্বশুরের 2-3টি ছোট বড় কলিয়ারি ছিল, কিন্তু সেগুলির অবস্থা ভালো ছিল না, চুরি হতো। নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হয়ে পড়ে থাকত। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করলেন, বসো বাবাজি, বলছি যে তুমি অফিসে পরের চাকরি না করে যদি এই কলিয়ারিগুলির তত্ত্বাবধান কর, তবে তুমি অফিসে যে মাইনে পাচ্ছ সে তো পাবেই, তার উপরে ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে। মানে শ্বশুর জামাই তোমার আমার দুজনেরই বাবাজি, বুঝলে কিনা? প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হয়ে গেল। আরো বছর 2 পরে কলিয়ারির অবস্থা সত্যিই ফিরল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোলের রেল স্টেশন থেকে 3 মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সাজানো বাংলোতে স্ত্রী পুত্র নিয়ে বাস করে। এর মধ্যে তার একটি ছেলে হয়েছিল। একটু স্টাইলের উপরেই সে থাকে, না থাকলে তার চলে না, কাজের ক্ষেত্রেই থাকতে হয় নাকি। কি জানি কেন এখানে এসে কণার কথা তার বড়ই মনে পড়তে লাগলো। আজ তার এই সাজানো বাংলো, সুখ, ঐশ্বর্য, এসবের ভাগ কণা কিছুই পেল না। সেই সুদূর পাড়া গায়ে দারিদ্র নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরনো কোঠা বাড়ি আঁকড়ে সে পড়ে রইল। প্রতুলের মনটা যেন হাহা করে ওঠে। সে বুঝল এখনো কণার কথা তার মন জুড়ে বসে আছে। তাকে ভুলে যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, ছোটবেলা থেকেই সুখ ভোগ করে আসছে। তাকে খাইয়ে পরিয়ে নতুন জিনিস দেখিয়ে লাভ কি? তেলা মাথায় তেল দেওয়া আর কি। বরং যে চির বঞ্চিতা, জীবন যাকে কিচ্ছু দেয়নি, তাকে যদি আজ সে, কেন এমন হয় জীবনে কে বলবে? যে পেয়ে আসছে সেই বরাবর পায়, আর যে পায় না সে কখনোই পায় না। যাকে খাইয়ে সুখ, পরিয়ে সুখ, দেখিয়ে দেখে সুখ, তাকে খাওয়ানো যায় না, পড়ানো যায় না, দেখানো যায় না। কেন এমন হয়? এসব 4-5 বছর আগের কথা। আজ কয়েকদিন হলো প্রতুল কলকাতায় এসেছে চাকরির খোঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী নেই। পুনর্মূষিকের পর্যায়ে এসে দাঁড়াবার একটা ইতিহাস আছে। সংক্ষেপে এই যে
গত বছর স্ত্রীর মৃত্যুর পর থেকে শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো বলে মনে হচ্ছিল না, এবং তারপরে দেখা গেল যে প্রতুলের শ্বশুরেরও তা ক্রমশ ভালো বলে মনে হচ্ছে না। তাই আজ কয়েকদিন হলো প্রতুল তার ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেই পরিচিত মেস বাড়িতে উঠেছে আর চাকরির খোঁজে রয়েছে। এই সেই শশধর, কনার ভাই, এতকাল পরে হঠাৎ এভাবে কোথা থেকে কেমন করে এসে পড়ল। কিছুক্ষণ বসে শশধর চা খেয়ে সুস্থ হবার পর প্রতুল বলল, তারপর কি মনে করে, এখন কেমন আছো? শশধর বলল, ভালোই আছি দাদা। আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে। আপনি নাকি চাকরি করছেন, সেই জন্যই আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি। কি ব্যাপার, চাকরির খোঁজ আছে নাকি তোমার কাছে? আছে দাদা, আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি হয়েছে। আপনি গেলে ওরা লুপে নেবে এখনই। কিশোরী চ্যাটার্জি এখন চেয়ারম্যান, আপনাকে বড় ভালোবাসতো। আমাদের আপনার লোক। দিন দাদা, একখানা দরখাস্ত করেই দিন। আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সেই নাথপুর, আবার সেই মিউনিসিপ্যাল অফিসার, 30 টাকা মাইনের কেরানির চাকরি। তাই হোক। প্রতুল দরখাস্ত লিখে পরদিন সকালে শশধরের হাতে দিল। চাকরি না করলে তার চলবে না। ছোট ছেলে নিয়ে 30 টাকায় তার খুব চলে যাবে। বাবা মা বেঁচে আছেন বটে, কিন্তু ছেলের রোজগারের উপর তাদের নির্ভর করতে হয় না। দিন 15 পরে শশধর লিখল, দাদা, চাকরির সব ঠিক, একবার এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে নিয়ে নাথপুরে এলো। 10 বছর আসেনি এদিকে, অথচ যেন মনে হচ্ছে কালই সে গ্রাম ছেড়ে গিয়েছে। কনার কথা সে শশধরকে জিজ্ঞেস করতে পারেনি, কোথায় যেন বেঁধেছিল। বহু চেষ্টা করেও পারেনি। আজ স্টেশনে নামতেই কনার কথা প্রথমেই মনে পড়ল। কনা যেখানে থাকে, জীবনের বাকি কটা দিন সেও সেখানেই থাকবে। বেলা প্রায় 1টা। শশধর স্টেশনে ছিল। বলল, প্রতুলদা, আপনার সেই পুরনো বাড়ি ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন, চাকরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলল, না শশধর, এই বেলা আর খাবো না। তুমি বরং খোকাকে নিয়ে যাও কনার কাছে, আমি অফিসের পরে যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চড়েছি। বিকেলের দিকে চেয়ারম্যানের সঙ্গে দেখা করবার পরে প্রতুল শশধরদের বাড়ি গেল। প্রথমেই কোনা এসে সামনে দাঁড়িয়ে বলল, প্রতুলদা, এতদিন পরে মনে পড়লো? সে পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। প্রতুল অবাক হয়ে তাকিয়ে রইল। সে কোনা কোথায়? কোথায় সেই লাবণ্যময়ী কিশোরী? এই কোনাকে সে তো চেনে না। কোনা আগের চেয়ে রোগা হয়ে গেছে, যৌবনের সৌন্দর্য অন্তর্হিত হয়েছে অনেক কাল বলেই মনে হয়। এখন 27-28-এর বেশি বয়স নয়, তবু মুখের কোথাও আগের লাবণ্যের চিহ্ন আছে কিনা প্রতুল অনেক করে খুঁজে দেখেও পেল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখল তার ভালোবাসা যেন এক মুহূর্তে কর্পূরের মতো উবে গিয়েছে। এ কণা অন্য কোন স্ত্রীলোক, তার ভালোবাসার পাত্রী, তার সেই পরিচিত কণা নয়। কাকে সে ভালোবাসবে? কণা অবশ্য খুব আদর যত্ন করল। খাওয়ার পরে প্রতুলকে পান এনে দিয়ে কণা বলল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা, বসুন, আমি আসছি। প্রতুল ভাবছিল, ভাগ্যে কণার সঙ্গে তার বিয়ের সুবিধা বা যোগাযোগ হয়নি। কি বেঁচে না গিয়েছে সে।
বান্দাকে বাঁচিয়ে দিয়েছেন। উফ, 2-4টি মামুলি কথা বলে প্রতুল ছেলের হাত ধরে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালবেলা শশধরকে ডেকে এসে বলল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রে। তোমাদের এখানে যা ম্যালেরিয়ার দেশ, ছেলে নিয়ে এখানে চাকরি করা পোষাবে না। যাই, অন্যত্র কোনো চেষ্টা দেখি গে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কুয়াশার রং, দ্বিতীয় এবং শেষ পর্ব। শশধরের চরিত্রে সুমিত পাল, কণা, কণার বোন গঙ্গোত্রী ব্যানার্জি, শশধরের ছেলে সুরজিৎ গাঙ্গুলি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, প্রতুল অন্যান্য চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় শৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।